হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন আর নিজের ম্যানিফেস্টেশনের জার্নিতে আপনারা প্রগ্রেস করছেন। আচ্ছা, আজকে না আমরা আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে, যেটা হচ্ছে টাকা পয়সা, যেটা নিয়ে আমরা আজকে জানবো ইন ডিটেলে। যে বইটার ছবি আপনারা থাম্বনেলে দেখলেন সেটা নিয়ে আমরা আলোচনা করব। আর একটা কথা ভিডিও শুরুতে আমি বলে দিই, যে কজন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, যে কজন আমার ভিডিওতে লাইক দেন, তাদের সবাইকে আমি মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আজকে যে আমরা বইটার উপর কথা বলবো সেই বইটা হচ্ছে হাউ টু অ্যাট্রাক্ট মানি, রিটেন বাই জোসেফ মার্ফে। জোসেফ মার্ফে যিনি এই বইটা লিখেছেন দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড, যেটা একটা বিশ্ববিখ্যাত বই। তিনিই লিখেছেন এই বইটা হাউ টু অ্যাট্রাক্ট মানি। দেখুন, টাকা পয়সা এই পৃথিবীতে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। তো সেইটাকে নিয়ে যখন তিনি এত ইম্পর্টেন্ট কিছু জিনিস লিখেছেন, সেটা সম্পর্কে জানার কিন্তু কর্তব্য আমাদের সবার আছে, কারণ আমরা সবাই চাই আমাদের ফিনান্সিয়াল অ্যাবান্ডান্স। তাহলে চলুন শুরু করছি। তবে একটা কথা, একদিনেই হয়তো পুরো বইটা আমি দিতে পারবো না, এই ভিডিওর হয়তো 3-4টে পার্ট আসতে পারে। আপনারা তো সঙ্গে রয়েছেনই, আপনারা দেখে নেবেন, জেনে নেবেন। তাহলে চলুন শুরু করছি প্রথম থেকে। এই বইটার সব থেকে ইম্পর্টেন্ট বা ফার্স্ট ইম্পর্টেন্ট আমার যেটা লিখেছে সেটা হচ্ছে টাকা পয়সা মানে, জোসেফ মার্ফি বলেছেন, দ্য ফ্রিডম ইউ ওয়ান্ট। তার মানে এই পৃথিবীতে টাকা পয়সা দিয়ে আপনি সেই সব জিনিস কিনতে পারেন যেগুলো বাজারে বিক্রি হয়। অর্থাৎ আপনার জীবনের 80-90% প্রবলেমের সলিউশন আপনি কিনতে পারেন টাকা পয়সা দিয়ে। হ্যাঁ, আপনি ওই 20% বা 10% আপনি কিনতে পারবেন না, যার মধ্যে পড়ছে হেলথ, পিস অ্যান্ড হ্যাপিনেস অ্যান্ড রিলেশনশিপস। এইগুলো খুব ইম্পর্টেন্ট। এইগুলো আপনার লাইফে কিন্তু ডিভাইন পাওয়ারের মাধ্যমে আসে, বা ডিভাইন শক্তি, ঈশ্বরের শক্তি কিন্তু আপনাকে দেয়। তাহলে টাকা পয়সা তাহলে কি দিচ্ছে? বাকি সেই সব জিনিসগুলোই দিচ্ছে। আর টাকা পয়সার ব্লকেজ সম্পর্কে না জোসেফ মার্ফি এখানে দারুণ কথা বলেছেন, আর সেটা হচ্ছে আমাদের সাবকনসিয়াস বিলিফ। এক্স্যাক্টলি, ছোটবেলা থেকে আমাদের বাবা মা, আমাদের আশেপাশের লোকজন, আমাদের বন্ধু বান্ধব, এই সব জায়গা থেকে যখন আমরা নলেজগুলো কালেক্ট করি, আর সেই নলেজের মধ্যে যদি কোনো জিনিস আমাদের ভালো লেগে থাকে, সেটা না আমরা সাবকনসিয়াস মাইন্ডে পাঠিয়ে দিই। আর যখনই সেটা সাবকনসিয়াস মাইন্ডে আমরা পাঠিয়ে দিই, সেটাই আমাদের একটা বিলিফ সিস্টেম ক্রিয়েট হয়ে যায়। আর আমরা জানি না সেটা লিমিটিং বিলিফ নাকি সেটা প্রসপারাস বিলিফ। এবার দেখুন, টাকা পয়সা বললেই আপনার মাথায় কি আসে? ফার্স্টে কি আসছে? লোন, নাকি এটা আসছে ধার কাউকে দিয়েছি সেটাকে আবার ফেরত নিতে হবে, না হলে আমি কারোর কাছ থেকে টাকা পাই সেটাকে নিতে হবে। টাকা পয়সা খুব কষ্ট করে রোজগার করতে হয়, এমনিভাবে পাওয়া যায় না, এরকম কিছু? নাকি আবার এরকম মনে হচ্ছে যদি আমি টাকা পয়সা নিয়ে চিন্তা করি, তার মানে ঈশ্বর আমার থেকে অনেক দূরে চলে যাচ্ছে, তাই আমি তো খুব ভালো মানুষ, আর ভালো মানুষরা তো এত সহজে টাকা কামাতে পারে না। টাকা রোজগার করতে গেলে তো একমাত্র খারাপই হতে হয়, একমাত্র খারাপ পথেই টাকা পয়সা রোজগার হয়। তা আপনার যদি এরকম কিছু মনে হয়, এই সব জিনিস হচ্ছে আপনার লিমিটিং বিলিভস। আর এই লিমিটিং বিলিভসই আপনাকে আটকাচ্ছে অনেক টাকা বা বিপুল টাকা আপনার কাছে আসতে। আর এই পয়েন্টসগুলো যত অবধি না আমরা বুঝতে পারবো, তত অবধি আমরা সঠিকভাবে টাকাকে অ্যাট্রাক্ট করতে পারবো না। আর তার জন্য কি করতে হবে? তার জন্য আমি যেটা পার্সোনালি করি, আপনি কিন্তু সেটা করতে পারেন। সেটা হলো হো'পোনোপোনো। আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আপনি বলতে পারেন ইউনিভার্সকে যে টাকা পয়সা নিয়ে আমার যত নেগেটিভ বিলিভ রয়েছে, আজ আমি সেই সব কিছু ইউনিভার্সের কাছে সারেন্ডার করছি। বলে টাকা পয়সার কথা একটু ভেবে তার প্রতি আপনি লাভ আর গ্র্যাটিটিউড এনার্জি এমিট করতে থাকুন, আর তার সঙ্গে বলুন আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। যদিও এই কথাটা এই বইতে লেখা নেই, কিন্তু হো'পোনোপোনো একটা এমন জিনিস আপনারা যে কোনো জায়গায় আপনাদের লাইফের যে কোনো সেক্টরে আপনি ইউজ করতে পারবেন। জোসেফ মার্ফে না এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন, আর সেটা হলো আপনি সেই সব জিনিসকে হারাবেন যে সব জিনিসগুলো সম্পর্কে আপনি নিন্দা করেন। তার মানে এই যে আমি নেগেটিভ বিলিফ সিস্টেমগুলো বললাম, সেইগুলো সম্পর্কে যদি আপনি ভাবেন আর সেইগুলো যদি আপনার মধ্যে স্টে করে, তাহলে কিন্তু আপনি সেই সব জিনিসকে হারাবেন যেগুলোকে আপনি মন থেকে নিন্দা করেন বা আনকনসিয়াসলি আপনি নিন্দা করে ফেলেন। আপনি কখনো বন্ধু বান্ধবের সঙ্গে টাকা নিয়ে খারাপ কথা বলবেন না। যদি কেউ বলে, সেটাকে আপনি ইগনোর করুন, সেই কথাগুলো শুনবেন না। কারণ একটা জিনিস দেখুন, আজকে আপনি কোনো বন্ধুর বাড়িতে গেছেন, ঠিক আছে, সে আপনাকে বসতে দিল, এবারে বসার পরই সে আপনার সম্পর্কে কিছু খারাপ কথা বলতে শুরু করলো। যেমন ধরুন, সে আপনাকে বলল, তুই তো আসিস খুব কম, তুই আসিস আর চলে যাস, তুই যত নষ্টের গোড়া, ঠিক আছে, তুই রয়েছিস বলেই সব কিছু খারাপ হচ্ছে, তুই কেন বেশি বেশি আসিস না।
আপনি যদি টাকা সম্পর্কে ঠিক এরকমই জিনিস ভাবেন, তাহলে টাকা যেমন আপনার থেকে দূরে চলে যাবে, ঠিক সেরকমই আপনিও সেই মুহূর্তে সেই বন্ধুর থেকে দূরে চলে যাবেন। আর এটাই হয় টাকার সঙ্গে, কারণ টাকা একটা স্পিরিচুয়াল এনার্জি। আর আপনি তার জন্য যদি নেগেটিভ ভাইব্রেশন ইমিট করেন, আপনি তার জন্য যদি নেগেটিভ ইমোশন ইমিট করেন, তাহলে সে না সেটা রিসিভ করতে পারে। আর তার ফলে সে না আপনার কাছে আসা আস্তে আস্তে করে কমিয়ে দেয়। আর একটা সময় গিয়ে হয়তো এক সময় থেমেই যাবে। এই কারণে টাকা পয়সা সম্পর্কে যত নেগেটিভ বিলিফ সিস্টেম আমাদের রয়েছে, ইমিডিয়েট চেঞ্জ করা উচিত, ইমিডিয়েট। যতদিন আমরা বিষয়টা জানতাম না ততদিন ঠিক ছিল, কিন্তু এখন যখন জেনে গেছি এখন তো বদলানো উচিত। এখানে আবার জোসেফ মার্ফে আরেকটা ইম্পর্টেন্ট কথাও বলেছেন। কিছু মানুষ এরকম রয়েছেন যারা শুধুমাত্র একটা জিনিসই চান, টাকা 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 আর টাকা। সে শুধু ভাবে আমার লাইফে আর কিচ্ছু চাই না, আমার শুধু টাকা চাই। আর যখন সে এত পাওয়ারফুল একটাই শুধুমাত্র ইমোশন জেনারেট করছে, একটা পাওয়ারফুল ভাইব্রেশন ক্রিয়েট করছে, তখন হয়তো সে টাকার জন্য গুড ফরচুন পেয়ে গিয়ে থাকে। কিন্তু আপনি দেখুন না, আপনার কাছে প্রচুর টাকা রয়েছে, আপনি গেছেন নিউ ইয়র্কে ঘুরতে, ঠিক আছে, সেখানে গিয়ে আপনার হেলথ ভালো নয়, আপনার মেন্টাল পিস নেই, আপনি আনন্দ করতে পারছেন না, আপনার মনের ভিতরে খুশি নেই। এবার আপনি বলুন সেই টাকাটা আপনার কাছে কি কাজে? আপনার কাছে ফ্যামিলি নেই, আপনার কাছে ফ্রেন্ড নেই, আপনি সেই টাকাটা নিয়ে করবেনটা কি? কার সাথে এনজয় করবেন? কার সাথে ঘুরতে যাবেন? আপনি ভালো খাবার খেতে পারছেন না, আপনি বাইরে বেরোতে পারছেন না আপনার হেলথের জন্য। তাহলে শুধুমাত্র টাকাটাই কি সব? না তো, টাকা খুবই ইম্পর্টেন্ট। আমাদের লাইফের 80-90% প্রবলেম টাকায় সলভ হয়, কিন্তু শুধুমাত্র টাকায় সবকিছু হয় না। একটা মানুষ শুধুমাত্র খাবার খেয়েই বাঁচতে পারে না। মানুষকে বলা হয় মানুষ সমাজবদ্ধ জীব, আর সমাজবদ্ধ জীব সমাজেই বাঁচতে পারে, সে কখনো একা বাঁচতে পারে না। তো এত সুন্দর কথা আমরা একটা জানলাম জোসেফ মার্ফের থেকে। তাহলে এবারে শুনুন জোসেফ মার্ফে আরেকটা কি কথা বলেছেন, সেটা জানেন কি? সেটা এত সুন্দর কথাটা তিনি বলেছেন, যখন রক্ত আমাদের শরীরে সঠিকভাবে প্রবাহিত হয় তখন আমরা হেলদি। আর যখন টাকা পয়সা আমাদের জীবনে সঠিকভাবে প্রবাহিত হয় তখন আমরা ইকোনমিক্যালি হেলদি। কিন্তু কিছু মানুষ এরকম রয়েছেন যারা টাকা পেলেই শুধু মনে করে জমাবো, শুধু জমাবো, না তিনি নিজের জন্য খরচা করবেন, না তিনি কিছু ডোনেট করবেন। আর এরা হচ্ছেন মেন্টালি সিক, বা তারা ইকোনমিক্যালি আনহেলদি। এত সুন্দর কথাটা জোসেফ মার্ফে বলে গেছেন। এটাকে যদি একটু বিশ্লেষণ করি তাহলে জিনিসটা কি আসবে দেখুন। টাকা একটা পাওয়ারফুল এনার্জি, একটা ফেমিনাইন ডিভাইন এনার্জি। কারণ আমাদের হিন্দু ধর্মে টাকার জন্য বা টাকার যে দেবী তাকে কিন্তু বলা হয় লক্ষ্মী দেবী। আর আমরা যখন লক্ষ্মী দেবীর পুজো করি বাড়িতে কি চাই? মা সম্পদ দিও, তাই না? তো টাকা হচ্ছে একটা ফেমিনাইন এনার্জি। এই কারণে এটা আমি আপনাকে পার্সোনালি বলছি, চেষ্টা করবেন মহিলাদের একটু সম্মান করার, মেয়েদের একটু সম্মান করান। স্পেশালি নিজের বাড়িতে মা, বোন, বউ, দিদি এদের প্রথম সম্মান করুন, তারপরে রাস্তায় একটু মেয়েদের সম্মান করুন। তাতে কি হয়, আপনার এনার্জি পিওর হবে, আর টাকা পয়সার দিক থেকে আপনি লাকি হবেন। এটা আমি একটু স্পিরিচুয়াল দিক থেকে বলে দিলাম, ঠিক আছে? কোনো ব্যাপার না, আপনার ইচ্ছা হলে নেবেন, না হলে নেবেন না, তবে আমি এই জিনিসটা একটু ফলো করি, ঠিক আছে? আর যারা মনে করেন যে শুধুমাত্র টাকাকে আমি জমিয়ে রাখবো, তাহলে বলে দিই টাকা কিন্তু একটা পাওয়ারফুল এনার্জি। সেই এনার্জিকে বা কোনো এনার্জিকে আমরা কোনোদিনও আটকে রাখতে পারি না। আমরা এর প্রুফ কিন্তু আমরা ছোটবেলায় ক্লাস 8-9-এ পড়েছি আমাদের ফিজিক্যাল সায়েন্স বইতে, তাই না? এনার্জিকে কোনোদিন আটকে রাখা যায় না, এনার্জি ট্রান্সফর্ম হয়, এনার্জি অল টাইম ট্রান্সফর্ম হয়, তাকে আটকে রাখা যায় না, ধরে রাখা যায় না, তাকে বেঁধে রাখা যায় না। যদি কেউ চেষ্টা করে কি হবে জানেন তো? একদিন এমন কিছু ঘটবে, এমন বড় কিছু ঘটবে, একসঙ্গে অনেক টাকা একবারে বেরিয়ে যাবে, আর তখন তার কষ্টের সীমা থাকবে না। তাহলে টাকা যখন পাবেন তাহলে প্রথম কাজটা কি? প্রথম কাজ হচ্ছে নিজের জন্য কিছু সেভ করে রাখা, 10% বা 20% প্রথমে নিজের জন্য ব্যাংক অ্যাকাউন্টে সেভ। বাকি যেটা পড়ে থাকছে তার থেকে 5-10% ডোনেট। আর বাকি টাকা আপনার নিজের সাংসারিক খরচ বা নিজের ইচ্ছা মতন টুকটাক একটু খরচ করলেন। আর চেষ্টা করবেন সেখান থেকেও যদি কিছু বাঁচাতে পারেন তাহলে সেটা রাখবেন, কিন্তু কিছু খরচ তো অবশ্যই করবেন। অনেকে মনে করেন টাকা যাদের কাছে রয়েছে তারা সবসময় সেটাকে খারাপভাবেই ইউজ করে, এরকম কিন্তু নয়। আপনি দেখুন না, আপনাদের বাড়িতে কারেন্ট রয়েছে তো, ইলেকট্রিসিটি, সেটা দিয়ে আপনি কি করেন? আপনি লাইট জ্বালান, আপনি ফোনে চার্জ দেন, আপনি ফ্যান চালান, আপনি এসি চালান, তাই না? আপনি মাইক্রো ওভেনে খাবার গরম করেন বা খাবার তৈরি করেন। এইবারে দেখুন কোনো মানুষ যদি এই ইলেকট্রিসিটিকে ইউজ করে, এই ইলেকট্রিকের এনার্জিকে ইউজ করে অন্য কোনো মানুষকে খুন করে, তাহলে দোষটা কি ইলেকট্রিসিটির? দোষটা কি কারেন্টের? না, কারেন্ট তো একটা এনার্জি, ও তো ফ্লো হবেই, ওকে আপনি যেভাবে চালাবেন ও সেভাবেই চলবে। যে মানুষটা এই খারাপ কাজটা করেছে দোষটা তো সেই খারাপ মানুষের, এখানে তো এনার্জির কোনো দোষ নেই। তাহলে কেউ যদি টাকা দিয়ে অন্য কোনো মানুষকে টাকা দিয়ে বলে কাউকে একটা খুন করতে, তাহলে দোষটা কিন্তু টাকার নয়, দোষটা হচ্ছে সেই মানুষের যে সুপারিটা দিয়েছে, তাই না? আর অনেক মানুষ এরকম রয়েছেন সেই টাকা নিয়ে অনাথ আশ্রমে দান করেন, সেই টাকা সে বৃদ্ধাশ্রমে দান করেন,
সেই টাকা দিয়ে সে গরিবের মুখে অন্ন তুলে দিচ্ছেন, তাই না? তাহলে এখানে তো টাকা আবার স্পিরিচুয়ালভাবে কাজ করছে। ডিপেন্ড আপনার উপর করছে আপনি টাকাকে কিভাবে ইউজ করবেন। আর একটা কথা কি জানেন তো, জোসেফ মার্ফে এখানে বলছেন যে সায়েন্টিফিক থিঙ্কাররা মনে করছেন টাকা পয়সা হচ্ছে জোয়ার ভাটার মতন। জোয়ার ভাটা এক সময় আপনার লাইফে প্রচুর আসবে, আবার এক সময় কিন্তু চলেও যাবে। কিন্তু যখন চলে যাবে তখন তার জন্য হাই হুতাশ করা বা কান্নাকাটি করা একদমই উচিত নয়। মানি আমাদের এখানে থাকে সাবকনসিয়াস মাইন্ডে, আমাদের মাইন্ড পাওয়ারে থাকে, সেইখান থেকে সেটা ফিজিক্যালে ট্রান্সফর্ম হয়। যখন চলে যাবে সে, মনে রাখবেন জোয়ারের সময় যখন ভাটা আসে, ভাটার পরে কিন্তু আবার জোয়ার আসে, মানে টাকা আপনার জীবনে আবার ফিরে আসবে। কিন্তু আপনি যদি ওরকমভাবে হাই হুতাশ করেন তাহলে কিন্তু সে হয়তো নাও আসতে পারে। তো এই জায়গাটা বুঝে আমাদের চলতে হবে। আর এর জন্য জোসেফ মার্ফে একটা সুন্দর অ্যাফার্মেশন দিয়েছেন, সুন্দর, যেটা আপনি রাত্রে ঘুমানোর সময় বলতে পারেন, বা বলতে বলতে আপনাকে ঘুমাতে হবে, আর সকালবেলা ঘুম থেকে উঠেই বলতে হবে। এর পিছনে কাজ কি আছে, আপনাকে ম্যাক্সিমাম রিপিটেশন করতে হবে, আর রিপিটেশনের সঙ্গে আপনাকে ইমোশনাল এনার্জিকে অ্যাড করতে হবে। হোয়াট ইজ ইমোশনাল এনার্জি? দ্যাট ইজ ফিলিং, মানে আপনার অনুভব। তো এবারে আমরা জেনে নিই সেই অ্যাফার্মেশনটা কি। মানি ইজ ফর এভার ফ্রিলি সার্কুলেটিং ইন মাই লাইফ অ্যান্ড দেয়ার ইজ অলওয়েজ ডিভাইন সারপ্লাস। অর্থাৎ বাংলায় আপনারা কিছু এরকম বলতে পারেন যে টাকা পয়সা আমার লাইফে সব সময় ফ্রিলি বা স্বাধীনতার সঙ্গে চলে আসে, স্বাধীনতার সঙ্গে আসে এবং থাকে। আমার কাছে সবসময় ঈশ্বরের আশীর্বাদে অতিরিক্ত থাকে। এই কথাটা আপনি ফিলিংসের সঙ্গে রাত্রে বলতে বলতে ঘুমান, আর সকালবেলা উঠেই বলুন। দেখুন মিনিমাম আপনাকে 3 মাস বলতে হবে, আর তার নিয়মটা আমি একটু আগেই বললাম, জাস্ট ফলো করুন এই রুলসটা। আর আমরা সবাই জানি আমাদের সাবকনসিয়াস মাইন্ড কতটা পাওয়ারফুল, কতটা পাওয়ারফুল। আমাদের সাবকনসিয়াস মাইন্ডে যে বিশ্বাস, যে কথা আমরা ঢোকাতে পারবো সেটাই বাস্তবে রূপান্তরিত হবে। আর এর প্রুফ ডক্টর জোসেফ মার্ফে ছাড়াও আরও অনেক প্রমিনেন্ট সাইকোলজিস্টরা দিয়ে গেছেন। তাদের সবার বই সম্পর্কে, তাদের সবার কথা সম্পর্কে, তাদের সবার এক্সাম্পল সম্পর্কে আমি এই চ্যানেলে নিয়ে আসবো ভিডিওস। আপনারা শুধু সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন। তো আজকের এই ভিডিওটা বা প্রথম পার্ট আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।